রাত তখন গভীর। শহরের রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। হঠাৎ অন্ধকারের মধ্যে একজন প্রকাণ্ড ছায়ামানব এগিয়ে এলো ফুটপাতে শুয়ে থাকা একজন ঘুমন্ত মহিলার দিকে। আর ঠিক এইভাবে ভারতবর্ষের স্বাধীনতার ৩৫ বছর পর ভারতবর্ষের দুটো বড় শহর কলকাতা এবং মুম্বাইয়ের মানুষ সাক্ষী রইল এই সিরিয়াল কিলারের সাথে। কলকাতায় তখন সবেমাত্র ভোর হয়েছে। খবরের কাগজের গাড়ি কলকাতা ছেড়ে শহরতলির দিকে রওনা দিয়েছে। চায়ের কাপে তখনও ধোঁয়া ওঠেনি। ঠিক এমন সময় কলকাতার ক্যামাক স্ট্রিট অঞ্চলে এক খবরের কাগজ বিক্রেতা লক্ষ্য করলেন ফুটপাত থেকে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসছে, এবং সেই রক্তের উৎস খুঁজতে গিয়ে সেই খবরের কাগজ বিক্রেতা লক্ষ্য করলেন ফুটপাতের কোণে পড়ে আছেন এক গর্ভবতী মহিলা, যার মাথাটা কেটে গেছে, আর তার ঠিক পাশেই পড়ে আছে একটা প্রকাণ্ড পাথর। তড়িঘড়ি খবর গেল লালবাজারে। লালবাজারের পুলিশের বড় কর্তারা এসেও ঠিক সুবিধা করতে পারলেন না, কারণ আততায়ীর পরিচয় ছিল অজ্ঞাত। পুলিশ এসে খোঁজ খবর চালালেও সেই নিহত মহিলার সম্বন্ধে তারা বিশেষ কিছুই জানতে পারলেন না। এর আগের একটা ভিডিওতে ভারতবর্ষের সর্বপ্রথম সিরিয়াল কিলার তৈলক্য তারিণীর সম্বন্ধে আমরা জেনেছি, কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোন সিরিয়াল কিলারের সাক্ষী রইল ভারতবর্ষের ইতিহাস। একটা অজ্ঞাত পরিচয়ের মানুষ ভারতবর্ষের মুম্বাই এবং কলকাতার মতন দুটো বড় শহরে একের পর এক হত্যা করে যাচ্ছে, যার খবর কেউ জানে না। অস্ত্র হিসেবে সে বেছে নিয়েছে শুধুমাত্র একটা পাথর। আর আজ বলবো সেই স্টোনম্যানের অন্ধকার গল্পটাকে। স্টোনম্যানের প্রথম হত্যাকাণ্ডের কথা সামনে আসে মুম্বাই সেন্ট্রালের সিয়ান কিংস সার্কেল এলাকায়। 1885 সালের মুম্বাই শহর। তখনকার মুম্বাই এখনকার মতন অত ব্যস্ত ছিল না। বিশেষ করে রাত বাড়ার সাথে সাথেই শহরের রাস্তাগুলো কার্যত জনশূন্য হয়ে পড়তো। আর এই জনশূন্য রাস্তাগুলোকেই এই সিরিয়াল কিলার তার পারফরমেন্স স্টেজ হিসেবে বেছে নিয়েছিল। এই সিরিয়াল কিলারের খুনের একটা প্যাটার্ন ছিল ঠিক কথাই, কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় হলো এই সিরিয়াল কিলার খুনের জন্য এমন কিছু মানুষকে বেছে নিয়েছিল যাদেরকে তথাকথিত সমাজ দিনের পর দিন চোখের অন্তরালেই রেখেছিল। ব্যাপারটা একটু সহজ করে বলি, এই সিরিয়াল কিলার তার খুনের জন্য এমন কিছু মানুষকে নির্বাচন করেছিল যারা তথাকথিত সমাজে অপ্রয়োজনীয়। গৃহহীন ফুটপাতবাসী, কিংবা ভবঘুরে, নোংরা কুড়ানি, অথবা খেটে খাওয়া গৃহহীন দিনমজুর, এই সকলেই ছিল এই সিরিয়াল কিলার দ্য স্টোনম্যানের টার্গেট। সৃজিত মুখার্জি পরিচালিত 22শে শ্রাবণ সিনেমাটি আপনারা দেখেছেন হয়তো, এবং এই সিনেমাটিতেও বেশ কয়েকটি এরকম দৃশ্য ছিল। আপনারা জানলে অবাক হবেন, সৃজিত মুখার্জি দ্য স্টোনম্যানের থেকে অনুপ্রাণিত হয়েই এই দৃশ্যগুলো তৈরি করেছিলেন। এবার ফিরে আসা যাক 1885 সালের মুম্বাই শহরে। ভ্যান চালক থেকে দিনমজুর, ভবঘুরে থেকে গৃহহীন মানুষ, মুম্বাইয়ের ফুটপাত ছিল এই সকলের চেনা ঠিকানা, একটা নিরাপদ আশ্রয়। আর এই নিরাপদ আশ্রয়স্থলই তৈরি হয়েছিল মৃত্যু ফাঁদে। এই গরিব দুঃখী মানুষগুলো যখন দিনের শেষে সারাদিনের কাজের পর ফুটপাতে একটুখানি জায়গা করে ঘুমিয়ে পড়তো তাদের নিশ্চিন্ত ঘুমে, ঠিক সেই সময় এই ঘুমন্ত অবস্থায় গৃহহীন মানুষদের উপর আক্রমণ চালাতো এই সিরিয়াল কিলার। আর প্রতিবার এই ঘটনাটিতে তিনজনই থাকতো, সিরিয়াল কিলার, একজন গৃহহীন মানুষ, আর পাশে পড়ে থাকা একটা প্রকাণ্ড পাথর। কখনো কখনো এই পাথরের ওজন প্রায় 30 কেজিও ছাড়িয়ে গিয়েছিল, এবং এর থেকে পুলিশ ধারণা করে যে এই আততায়ীর পেছনে আসলে একজন শক্তিশালী পুরুষ আছে। কিন্তু কে সেই পুরুষ, আর কেনই বা সে গৃহহীন মানুষগুলোকে এরকম নির্বিচারে মারছে? এর পেছনে তার আসল লক্ষ্যটাই বা কি? আর এই সব কিছু জানতে গেলে আমাদের এবার যেতে হবে পরের পর্বে। মুম্বাই পুলিশ ততক্ষণে শুধুমাত্র এইটুকুই আন্দাজ করতে পেরেছে যে এই হত্যাকারী আসলে একজন শক্তিশালী দেহশীল একজন পুরুষ। কিন্তু ইতিমধ্যে হত্যাকারী মুম্বাই শহরের রাস্তায় একের পর এক হত্যালীলা চালিয়ে গেছে নির্বিকারে। আর প্রতিবারই সামনে এসেছে একজন গৃহহীন সমাজের কাছে অপ্রয়োজনীয় মানুষের নাম। মুম্বাই পুলিশ ধীরে ধীরে দিশেহারা হয়ে পড়েছিল। প্রথমত কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়াই যাচ্ছিল না, আর জোর করে যদি সন্দেহভাজনকে খুঁজে পাওয়াও যায় তাহলে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও পুলিশের কাছে ছিল না। ঠিক এমন সময় মুম্বাইয়ের গানসোল অঞ্চলের এক ফুটপাতের ধাবার গৃহহীন ওয়েটার তিনি দাবি করলেন প্রতিদিনের দোকানের কাজ ছেড়ে তিনি রাত্রিবেলা শুতে গিয়েছিলেন সামনের ফুটপাতে।
ঘুমটা তখন তার প্রায় লেগে এসেছে। ঠিক এমন সময় তার সামনে এসে দাঁড়ায় একটা বিশাল আকার ছায়ামূর্তি। কিন্তু কোনো ক্রমে সেই গৃহহীন ওয়েটার সেখান থেকে বেঁচে ফেরেন। আর দুর্ভাগ্যবশত ওই তাড়াহুড়োর মুহূর্তে হত্যাকারীর মুখটি স্পষ্ট করে তিনি দেখতে পান। তাই পুলিশ এবারও তদন্ত এগোতে পারলেন না। এরপর এলো 1988 সাল। সবাইকে অবাক করে হঠাৎ করে রাতারাতি খুন খারাপি বন্ধ হয়ে গেল। কিন্তু ঝড়ের আগে যেমন পরিবেশ শান্ত হয়ে যায়, ঠিক তেমনই এই শান্তিও ছিল ঝড়ের পূর্বাভাস। 1989 সালের 4 জুন কলকাতার হেয়ার স্ট্রিট থানায় কাক ভরে একটা ফোন আসে। ফোনের ওপার থেকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি চাপা গলায় জানায় যে বিবাদীবাগের দক্ষিণ পশ্চিম দিকে একটি মৃতদেহকে পাওয়া গেছে, যার মাথাটা কালো। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার থেকে বিবাদীবাগের দূরত্ব খুব বেশি নয়, তাই ফোন কলটি পাওয়ার পর মুহূর্তেই পুলিশের গাড়ি ছুটে চলল বিবাদীবাগের দিকে। নিহতের নাম আলেয়া বিবি, বয়স 30 বছর। মৃত্যুর সময় তিনি 3 মাসের গর্ভবতী ছিলেন এবং খুব স্বভাবতই তিনি একজন গৃহহীন ভবঘুরে। এবার ঘটনাটাকে একটু অন্যরকম ভাবে ভাবা যাক। একজন 30 বছর বয়সের গৃহহীন ভবঘুরে মহিলা, সমাজ তাকেও ছাড়ল না। সমাজের লম্পট এমন একটা জায়গায় চলে গেছিল যে সেই গৃহহীন ভবঘুরের যুবতী মেয়েটিকেও গর্ভবতী হতে হয়েছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবুন একবার যে সেই গর্ভবতী মহিলাটির সমাজে গুরুত্ব কতটা। প্রতিদিন সে সমাজের কাছে তাচ্ছিলতা ছাড়া আর কি বা পেয়ে থাকবে। আর এমন একটা মানুষকে খুঁজছিল আমাদের আজকের গল্পের সিরিয়াল কিলার দ্য স্টোন ম্যান। মৃতদেহটিকে ওই স্থানে রেখে প্রাথমিক তদন্তে ফরেন্সিক চিকিৎসকেরা লক্ষ্য করলেন যে মেয়েটির মাথার ডান দিকে একটা গভীর ক্ষত রয়েছে এবং তারা রিপোর্টে জানালেন ওই ক্ষতটি মৃত্যুর কারণ। এতক্ষণে কলকাতা পুলিশ এটাকে একটা সাধারণ খুনের ঘটনা বলেই চালিয়ে দিতে পারত, কিন্তু তারপরেই চোখ পড়ল একটা 9 কেজির পাথরের ওপর। তখনও কলকাতা পুলিশ বুঝে উঠতে পারেনি মুম্বাইয়ের দ্য স্টোন ম্যানের সাথে কলকাতার আলেয়া বিবির সম্পর্কটা কোথায়। এরপর এলো 19 জুলাইয়ের রাত। সেই রাতে কলকাতায় আরো 2টো মৃতদেহ পাওয়া গেল। একজন 40 পুরুষ তালতলা থানা এলাকায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উত্তর গেটের কাছে, আরেকজন কিশোর মুচিপাড়া থানা এলাকার শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাবওয়ের কাছে। আর দুজনের মৃতদেহ পড়েছিল ফুটপাতে। আর এর সাথে সাথেই কলকাতা পুলিশের টনক নড়ল। আর বুঝতে অসুবিধা রইল না, মুম্বাইয়ের দ্য স্টোন ম্যান এখন কলকাতার রাজপথে সারা রাত ধরে ঘুরে বেড়াচ্ছে। কখনো ভারী পাথর, কখনো বা বিশালাকার কংক্রিটের চাই। কোনো প্রত্যক্ষদর্শী নেই, নেই কোনো উদ্দেশ্য। কিন্তু একের পর এক মানুষ কলকাতায় মারা যেতে থাকলেন। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট কিংবা কলকাতা ময়দান, দিনের বেলা শহরের ব্যস্ততা, আর রাতের বেলা অন্ধকার ফুটপাতে এক অজানা আতঙ্ক। এরপর এলো 4 জুন। এই 4 জুন থেকে 11 সেপ্টেম্বর, এই 100 দিনের মধ্যে এই সিরিয়াল কিলার মোট 7 জনকে একইভাবে পাথর দিয়ে অথবা কংক্রিটের চাই দিয়ে মাথায় মেরে হত্যা করেছিল। পুলিশ আরো জোর কদমে তদন্ত শুরু করলো। ঘটনাস্থল তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। ফুটপাতবাসীদের জিজ্ঞাসাবাদ করা হলো, সন্দেহভাজনদের আটক করা হলো। কিন্তু হত্যাকারী প্রতিবারই ফাঁকি দিয়েছে পুলিশের চোখকে। নেই কোনো আঙুলের ছাপ কিংবা নির্ভরযোগ্য ফরেন্সিক প্রমাণ। এরপর কলকাতা পুলিশ এই সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন লক্ষ্য করলো। কলকাতার প্রত্যেকটা হত্যাকাণ্ড মধ্য কলকাতার আশেপাশের অঞ্চলগুলোতেই ঘটে, বিশেষ করে হাওড়া ব্রিজের আশেপাশে ঘটছিল। তাই এই তথ্যটা পুলিশ সামনে নিয়ে আসে যে হয়তো হত্যাকারী মুম্বাই থেকে ট্রেনে করে কলকাতায় চলে আসে। সে খুন করত, আবার ট্রেনে করেই অদৃশ্য হয়ে যেত। কিন্তু এখানেই প্রশ্নটা হলো, মুম্বাই থেকে এতটা দূর পাড়ি দিয়ে কেন কলকাতাকেই বেছে নেওয়া হলো এই হত্যাকাণ্ডের জন্য? আর কেনই বা দ্য স্টোন ম্যান দিনের পর দিন একইভাবে এতগুলো মানুষকে মারলো? এর পেছনের আসল উদ্দেশ্যটাই বা কি? 1990 সালের 20 ফেব্রুয়ারি কলকাতার আর 5টা রাতের মতন ধীরে ধীরে শহরটা নিস্তব্ধ হতে শুরু করেছে। কলকাতা পুলিশের কাছে আবারও একটা আলাদা রাত, আবারও একটা মৃতদেহ, আবারও একটা ফেটানো মাথা। কিন্তু এবার কলকাতা পুলিশ ঘটনাস্থল থেকে এমন একটা প্রমাণ পেল যা এতদিন ধরে প্রতিটা হত্যাকাণ্ডের স্থল থেকে আগে কখনো পাওয়া যায়নি।
কলকাতা পুলিশের ফরেন্সিক টিম খুঁজে পেল হত্যাকারীর পায়ের ছাপ, বা পায়ের 3টে ছাপ, ডান পায়ের 9টি। আর এই প্রথম তদন্তকারী অফিসারদের কাছে এমন একটা প্রমাণ ছিল যা সরাসরি নির্দেশ করছিল হত্যাকারীর দিকে। বিশেষজ্ঞরা সেই ছাপ পরীক্ষা করে একটা গুরুত্বপূর্ণ তথ্য বের করলেন। স্টোনম্যান একজন পুরুষ, তার গড়ন মাঝারি ধরনের, প্রকাণ্ড লম্বা কিংবা চওড়া নয়। যেটা মুম্বাই পুলিশ ঠাউর করেছিল সেটা আসলে ভুল ছিল। কিন্তু এই স্টোনম্যানের দেহের গঠনের একটা বৈশিষ্ট্যও ছিল। কলকাতা পুলিশের ফরেন্সিক অফিসার এবং মেডিকেল টিম এটা প্রমাণ করে যে স্টোনম্যানের ডান পায়ের বুড়ো আঙুলটি ছিল অস্বাভাবিক লম্বা। কলকাতা পুলিশ এবার একটা নতুন আশা নিয়ে তদন্ত শুরু করলো। আর তার ঠিক 5 দিন পর 26শে ফেব্রুয়ারি কলকাতার মুচিপাড়া অঞ্চলের শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাবওয়েতে ঠিক একই জায়গায় আরো একটা খুন হয়ে গেল। আর এবারের শিকার মাত্র 15 বছর বয়সের এক গৃহহীন যুবক ভিক্ষুক। এবার স্টোনম্যানের হদিশ পেতে কলকাতা পুলিশ একদম মরিয়া হয়ে উঠল। শহরের কেন্দ্রীয় এলাকাগুলোতে রাতে টহল বাড়িয়ে দেওয়া হলো। ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পুলিশ শুরু করলো এক নতুন অপারেশন। শহরের অলিগলিতে কলকাতা পুলিশের অফিসারেরা গৃহহীন ফুটপাতবাসী হিসেবে শুয়ে রইল। পাতলা কম্বলের নিচে লুকিয়ে রাখা থাকতো তাদের সার্ভিস রিভলভার। কিন্তু একটাই সমস্যা ছিল, স্টোনম্যান কখন আসবে, কিভাবে আসবে তা কেউই জানতো না। দিনের পর দিন কাটলো, কিন্তু স্টোনম্যান আর এলো না। স্টোনম্যান কি তাহলে বুঝে গিয়েছিল কলকাতার শহরের ফুটপাতে পাতলা কম্বলের ভেতর থেকে সার্ভিস রিভলভার তার দিকেই তাক করা আছে? কিন্তু তদন্তের বিশ্লেষণ বলছে অন্য কথা। মুম্বাইয়ে এই স্টোনম্যান মোট 12টি খুন করেছিল। ঠিক একইভাবে কলকাতাতেও 12 নম্বর খুনটি তার শেষ খুন ছিল। আর এখানেই তদন্তের ধোঁয়াশাটা তৈরি হয়। আজ ভারতবর্ষ তার 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, কিন্তু ভারতীয় পুলিশ এই স্টোনম্যানকে আজও পর্যন্ত ধরতেই পারেনি। ভারতীয় ক্রাইম ইতিহাসে এই স্টোনম্যানের রহস্যটা আজও একটা অন্ধকার জগতে চাপা পড়ে আছে। নমস্কার, আমি স্বপ্নাতিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।